আমার শাশুড়ি ২ নাতির পরেও আবার ৩য় নাম্বার নাতি-নাতনির জন্য আবদার করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির চলে এলাম সিলেট থেকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আফিফের ইচ্ছা হয়েছে সে দাদুর হাতে খাবে, তাই দাদু খাইয়ে দিচ্ছে। আর সেটা দেখে ছোটজনও চলে আসছে যে বড় ভাই খাচ্ছে সে কেন খাবে না? যদিও খাবার-দাবার বেলায় সে একটু পিছিয়ে থাকে। কিন্তু দুষ্টামির জন্য আবার ছোটজন বেশি আগায় থাকে। আর আজকে মা আসলে এমন এক কথা বলেছে, আমরা নিজেরা সবাই মিলে এই কথা নিয়ে অবাক হয়ে গেছি যে কিভাবে হঠাৎ করে আবার এই কথা বলছে। আম যাই হোক ভিডিওটা দেখতে থাকেন তাহলে আসলে বুঝতে পারবেন। আর এদিকে হচ্ছে সাগরের সাথে তো আফিফ আবরারের সেই ভাব, বিশেষ করে আবরার সহজে কারো কাছে মানে ওইভাবে যেতে চায় না। বাট সারাক্ষণ সাগর চাচ্চু করে সে পাগল হয়ে যাচ্ছে এই অবস্থা। সাধারণত দেখা যায় সকালে নাস্তা করার পরে সেরকম একটা দুপুরে খাবারের আগে ওরকম কিছু খাওয়া হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই আবার একটু ভিন্ন। তারা দেখা যায় দুপুরে খাবারের আগে আবার একবার চা সাথে কোনো নাস্তা মানে খেতেই হয়। এরকম আরকি হয়ে যায়। মানে চা আসলে না নাই, যতবার দিবেন ততবারই খাবে এরকম বিষয়টা। তো সেজন্য হালকা পাতলা একটু নাস্তা রেডি করলাম আর সেই সাথে হচ্ছে চাও বানিয়ে দিলাম। এইজন্য শ্বশুরবাড়িতে গেলে দেখা যায় যে একটু পরপরই চা বানাতে হয় আর আবার চা খেতেও হয়। মানে অতিরিক্ত আবার দুধ চা কিন্তু খাওয়া যায় না। গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় আমার। তো যাই হোক এদিকে হচ্ছে চা নাস্তা দিয়ে দিলাম আর আবরারও সাথে বসে পড়ছে। আর ওদিকে সে বিস্কিট হচ্ছে চায়ে ভিজিয়ে খাবে। ওই যে চলে যাচ্ছে কাপ খোঁজার জন্য। এই হচ্ছে তার অবস্থা। মানে সেও বলবে পাপ, পাপ মানে পাপে সে চা খাবে। আর এদিকে রান্নাবান্না চলছে আমার বড় ছেলের। ২ জনই তাদের খেলনা হাঁড়ি পাতিলের মধ্যে উঠায় তারপর রান্নাবান্না শুরু করে দেয়। আবরার রান্না করছে, ওদিকে আফিফ রান্না করছে। আমাদের আর রান্না করার দরকারই নেই। তো যাই হোক তাদের রান্না দিয়ে তো আর পেট ভরবে না। তাই রান্নাঘরে চলে আসলাম। সন্ধ্যায় হচ্ছে রান্না করার জন্য এখানে ছোলা ভিজিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে। আর আমার সাথে আবরারও ভয়েস দিতেছে ওই জায়গায়। তো যাই হোক এদিকে হচ্ছে হালকা হলুদ মরিচ দিয়ে মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ রান্না করব। আর এদিকে রান্নার জন্য অন্যান্য সব মশলাপাতিও একদম রেডি করে নেয়া হয়েছে। সব রেডি করে নিলে রান্নার আসলে বেশি সময় লাগে না। আর ভাতও প্রায় হয়ে আসছে। সিলেটে আসার পর থেকে রেগুলারই আতপ চাল খাওয়া হয় আর আতপ চাল বেশ মজারও হয়ে থাকে। তবে এটা আবার এক বলক আসলেই ভাতটা হয়ে যায়, চোখে চোখে রাখতে হয় আর কি। আর মাছ ভাজা হচ্ছে একদিকে, আরেকদিকে হচ্ছে মুরগির গোশত রান্না করব, সেটাও ভিজিয়ে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে শুটকিটা রান্না করার জন্য চিংড়ি মাছের শুটকিটা আগে একটু হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব, যেভাবে আমার শাশুড়ি রান্না করে তার থেকে দেখেই শেখা, ওইভাবেই হচ্ছে গিয়ে রান্না করছি। আ যাতে করে আসলে হয় কি শুটকিটা এমন একটা জিনিস যেটা আমার শ্বশুরবাড়িতে কন্টিনিউ তারা সবসময় খায় আরকি। তো প্রতিদিন না হলেও একদিন পর, পর দেওয়ার চেষ্টা করি। যে যেভাবে খেয়ে আরকি অভ্যস্ত। তো এখানে স্বাদমতো লবণও দিয়ে দিলাম। তারপরে এটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর অল্প করে হলুদের গুঁড়া দিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচি হচ্ছে গিয়ে একদম লাল করে ভেজে নিব। আর এখানে পানি দিয়ে মসলাটা আগে থেকে মেখে নিচ্ছি। আর এরপরে হচ্ছে এখানে সিম, বেগুন, আলু এগুলো সব দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু পানিও দিয়ে দিব। কারণ একসাথেই পানি দিয়ে দেয়। মসলা দিয়ে ভালোমতো মাখিয়ে কষিয়ে নিয়ে আরকি। আর এভাবেই রান্না করছি। যদিও রান্না খাওয়ার পরে মা বলছে তেমন একটা মজা হয় নাই। মানে শুটকিগুলো আসলে অনেক দিনের পুরাতন হয়ে গেছে। এজন্য টেস্ট ছিল না আরকি। আর এদিকে মাছও ভুনা করে নিচ্ছি। আর বারান্দায় গাছে পানি দেওয়ার কথা ভুলে গেছিলাম। তাই একটু বারান্দায় আসলাম। এটা হয় আসলে মানে রেগুলার এক টাইম মেইনটেইন করে হয় না। দেখা যায় যখন বেবিরা ছিল না তখন সবকিছুই একটা টাইম মেইনটেইন করে করা যাইত বা টাইম একটার পর একটা ঠিক থাকতো আরকি। কিন্তু বাচ্চা-কাচ্চা হয়ে যাওয়ার পরে সেটা আসলে এলোমেলো হয়েই যায়। তো এদিকে শুটকিটা রান্না শেষ আর সাদা করে হচ্ছে সব সবজি দিয়ে ভাজিও করে নিয়েছি। আমাদের ঘরে আসলে সবজি অনেক বেশি চলে আর সেই সাথে হচ্ছে ডাল মাস্ট থাকতেই হবে এরকম। আর ভাইজান বাহিরে গিয়েছিল, আসার সময় হচ্ছে গিয়ে বড় একটা কাতল মাছ নিয়ে আসছে। মোটামুটি ভালোই বড় ছিল। তো একদম ফ্রেশ ছিল মাছটা, তাজা আরকি। তো কেটে নিয়ে আসে নাই। বেশিরভাগই বড় মাছ আনলে বাজার থেকে কেটে আনা হয়। তো কেটে যেহেতু আনে নাই একটু ঝামেলা। আর সেই সাথে এখানে হচ্ছে গিয়ে আ কি বলে জিলাপিও নিয়ে আসছিল। তো আফিফও সুন্দর করে নিয়ে বসছে। তো আমরা সবাই মিলে জিলাপি খেয়ে নিলাম। আর রান্না-বান্না সবকিছুই শেষ। তারপরে এখন মাছ যেহেতু নিয়ে আসছে এখন এটা তো কেটে বেছে পরিষ্কার করতেই হবে। ওমা মাছ কয় কেজি হইব কম তো? মানে 700 গ্রাম ও কয় 9 কেজি 700 গ্রাম। 2 কেজি 2.5 কেজি তারা মা কই 3 কেজি 200 গ্রাম বেশি হইব।
মানে নয়টা সাতশো আর দেখা যায় যে বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে মাছ বাজার থেকে কেটে আনা হয়। আফিফের আব্বু বাজার করুক বা আমার আব্বু বাজার করুক, সবকিছু কেটে নিয়ে আসে। তো সেই জন্য বাসায় ওরকম ভাবে বড় মাছ কাটা হয় না, বাট ভাইজান আস্তা নিয়ে আসছে কারণ আফিফকে দেখাবে এই জন্য। তো যাই হোক, সেই জন্য এখন আবার আম্মুর হচ্ছে সেটা কেটে নিতে হবে। আর সন্ধ্যায় হচ্ছে মুরগিও নিয়ে আসা হয়েছিল, তো পরের দিন আবার বিরিয়ানি রান্না করবে, তো মাংসগুলো এই জন্য আগে ভাগেই সাইজ করে হচ্ছে কেটে নিচ্ছে যাতে করে রান্নার সময় আর ঝামেলা না হয়। আর বরফ হয়ে গেলে মুরগি আবার বের করে কাটাও ঝামেলা। আর এদিকে হচ্ছে আফিফ আবরার তো আছেই। আফিফ হচ্ছে বেগুন দেখে এটা জিজ্ঞেস করতেছে, আম্মু এটা কি, এটা কিভাবে খেতে হয়। মানে আফিফের যে কত প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন রেডি থাকে। আর যেই 3টা 4টা বেগুন আনছে সবগুলোর মধ্যেই পোকা দিয়ে ভরা। আফিফের আব্বুকে হচ্ছে সবাই স্যার স্যার বলে, যে যেটা পায় সেটা ধরায় দেয় আর সেও নিয়ে চলে আসে। মানে এরকমই করে আর কি, কোনো কিছু দেখে কেনে না বাজার থেকে। আর এদিকে ছোট্ট সাহেব হচ্ছে কিটিকে কোলে নিয়ে বসে আছে। অনেকেই জানতে চেয়েছেন আমাদের সাদা বিড়ালটার কথা। তো সাদা বিড়ালটা আসলে যেই আপুর কাছ থেকে এনেছিলাম তাদেরকেই দিয়ে দিতে হয়েছে। তো সেই জন্য এখন আমাদের কাছে শুধু কিটিই আছে। আর ও মাশাল্লাহ বেশ বড় হয়ে কই গেছে। আব্রু বাবা? বাবা কই? অফিস গেছে? ও, তুমি বেড়াতে যাবা? কোথায় বেড়াতে যাবা? হুম? ঢাকা? হ্যাঁ? পেঁয়াজ পাতা দিয়ে তো ঢাকা অনেকে বেড়াতে অনেক যাবা? ধরনের রেসিপি খান, বাট এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। এটা করতে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে তেল দিতে হবে। আর সেই ক্ষেত্রে তেলটা একটু ভালো মতো গরম হলে এখানে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিবেন। আর সেটা একটু ভাজা হলে তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিবেন। আলাদা করে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন আপনারা যেরকম ঝাল খান সেটার উপরে, আর অল্প পরিমাণে লবণ। আর এই তেলের মধ্যেই একদম ভাজা ভাজা করে আপনার পেঁয়াজ পাতাটা নামিয়ে নেবেন। এটা এত টেস্টি হয় গরম ভাতের সাথে খেতে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর কাঁচামরিচগুলো আসলে কেটে বক্সে করে ডিপে রাখা ছিল, এই জন্য বিচিগুলো কালো হয়ে গেছে। কাঁচামরিচ না কেটে রাখলেই কালো হয়ে যায়। আর পেঁয়াজও জানে কেমন হয়ে যায়, সিদ্ধ সিদ্ধ হয়ে যায় মনে হয় রাখলে আর কি, দেখতে ওরকম লাগে আর কি। যদিও ফ্রিজে সিদ্ধ হবে কিভাবে। আর এদিকে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা দিয়ে বেশি করে তারপরে হচ্ছে কাতল মাছটা রান্না করে নিচ্ছি, যেহেতু মাছটা আজকে আনা হয়েছে তাই ভাবলাম ফ্রেশই রান্না করে নেই। যদিও দুপুরে এনেছিল, মানে প্রায় তখন 3টার মতো বেজে গেছে, ওই সময় আর এই জন্য রান্না বান্না করিনি। আর ফ্রেশ আনলে আবার সেই জিনিসটা ফ্রেশ খেলে খেতেও ভাল লাগে। আর ওদিকে ভাইজান তো পারলে তাজা তাজা যখন আনে তখনই রান্না করে দিলে সে খুশি। বাট সবসময় তো আর সবকিছু এভাবে করা হয়ে ওঠে না, তাই ভাবলাম রাতে রান্না করে দেই। আবার ওদিকে ভাইজান সাগর হচ্ছে আজকে চলেও যাবে, আর মা থাকবে আমাদের সাথে। তো এই যে মাছগুলো এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে কষিয়েই রান্না করছি কারণ বাসায় হচ্ছে মাছ হয় কষিয়ে রান্না করে আর নয় হচ্ছে ভাজে, মানে ভাজলে শুধু ভাজি খায় আর কি, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি। আর উপরের দিকে মাছের যে চামড়াটা আছে সেটাও একদম কেটে ফেলে দিছি, কারণ আমার শ্বশুর বাড়ির এলাকায় দেখা যায় মাছ একদম ধবধবে সাদা করে ফেলে ঘষে আর কি। তো সেই জন্য চামড়াটা এখান থেকে ফেলে দিছি, মাই বলছিল আর কি। আর সাথে কিছু টমেটো দিয়ে দিলাম। আর মাছটা সত্যি অনেক মজার ছিল, বলেছিল যে বিলের মাছ নাকি, তো হয়তো বা হইতে পারে, আসলে জানি না বিলের বা চাষের কোনোটাই বলতে পারি না। বাট অনেক সময় অনেক মাছে কিন্তু একটু গন্ধ লাগে, তো সেটা ছিল না আর কি। এই হচ্ছে অবস্থা। এরপরে আমি এই যে পানি দিয়ে দিলাম, সেই সাথে ধনেপাতা কুচিও একসাথেই দিয়ে দিছি যাতে করে পরবর্তীতে আর দেয়া না লাগে। এটা হচ্ছে মাখা মাখা ঝোল করে রান্না করব। আর এদিকে পেঁয়াজ পাতাটাও বেশ মোটামুটি হয়ে আসছে, তবে আরো এটা ভাজা ভাজা হবে। আর এভাবে অবশ্যই একবার পেঁয়াজ পাতা খেয়ে দেখবেন, যেহেতু এখন শীতকাল, আশা করি আপনাদের ভালো লাগবে। রাতে হচ্ছে 10টার দিকে বাস ছিল ভাইজান আর সাগরে, তো এই জন্য তাদের আগে ভাগে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে তারা হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো এই কয়দিন মানুষজন বেশি থাকায় বাসাটা একটু ভরা ভরা ছিল, এখন আবার একটু ফাঁকা হয়ে যাবে। আর ওদিকে আফিফের আব্বুও আসছে দুই ভাইকে নিয়ে যেতে, তো তাদেরকে বিদায় দিয়ে পরে বাসায় আসবে। নতুন বাবু লাগবে আমার। কি লাগবে তোমার? নতুন বাবু। আমাদের তো বাবু আছে, আব্রু তো আমাদের বাবু। আব্রু আমাদের আমাদের খামচি দেয়। আব্রু তোমার খামসি দেয়? হ্যাঁ। তাহলে এই কথা তোমাকে কে শিখাই দিছে বাবা? দাদু। দেখি তাকাও তো, কে শিখাই দিছে? দাদু। দাদু শিখাই দিছে? হ্যাঁ। কি শিখাই দিছে? বাবু আনতে। বাবু আনতে শিখাই দিছে? এগুলা কি কথা বলো, হায় হায়। ঠিক আছে, কি বাবু এনে দিব? আব্রুর মতো বাবু এনে দিব নাকি আপু বাবু এনে দিব? না, ছোট বাবু। তো ছোট বাবু, তো মেয়ে বাবু না ছেলে বাবু?
ছোট বাবু। আপার ছেলে বাবু। তোমার আপু লাগবে না, ছোট্ট আপু? তাহলে কি লাগবে, ছোট্ট কি লাগবে? ছোট্ট ভাইয়া, ভাইয়া না, ছোট্ট বাবু। ছোট্ট বাবু হলেই হবে। হুম। আফিফের মুখে এই কথা শুনে আমি তো পুরাই অবাক। আমি আসলে জানি না মা তাকে এই কথা বলছে কিনা, বা না বললেই আফিফ এই কথা কিভাবে বললো। তো আমি পুরো হতভম্ব হয়ে গেছি। মানে দোনোজনই ওরা পিঠাপিঠি, ওদেরকে নিয়েই তো বিশাল মুশকিলের মধ্যে আছি। তারপরে আবার মা কি বলে, তো ভাবছি মার সাথে সরাসরি এই বিষয় নিয়ে একবার কথা বলবো, তারপরে এই আসলটা আসলে জানতে পারবো। আর আর আবারও নতুন বাবু এই মুহূর্তে নেয়াটা আসলে ঠিক হবে কিনা, বা মার সিদ্ধান্তটা কি মেনে নেব কিনা, মানে কিছুই বুঝতেছি না। তো আপনারাও আপনাদের মতামত জানাবেন, তাহলে কিছুটা হলে হেল্প হবে আমার জন্য। আর এদিকে হচ্ছে আফিফকে এই মানে পিস্তলটা গিফট করেছিল বেশ অনেকদিন আগে গেট টুগেদারের সময়, তো ওটা আর ওকে দেয়া হয় নাই, তাই আজকে ওকে এটা হচ্ছে বের করে দিলাম। আর সে এটা পেয়ে তো ভীষণ খুশি। এটা হচ্ছে মুনাদিনা আপু দিয়েছিল আমাদের গেট টুগেদার প্রোগ্রামে যখন এসেছিল। আফিফ এটা পেয়ে অনেক খুশি হয়েছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।